এখন আমরা যেটা পড়বো সেটা হলো যে আমরা তো বলছিলাম যে আমরা ম্যাটার এন্ড এনার্জি ব্যালেন্স কিভাবে খুব ভালো মতো শেষ করছি সেটা করবো অ্যাকচুয়ালি। তো এখন হলো আমি বলছিলাম যে আজকে আমরা যেটা করবো সেটা হলো গিয়ে বিভিন্ন ইউনিট সম্পর্কে জানবো সেটা কিভাবে কাজ করে। তো আমরা শুরু করি ফার্স্টে হলো যদি স্প্লিটারের কথা চিন্তা করি। স্প্লিটার, আচ্ছা, একটা স্প্লিটার কিভাবে কাজ করে? ধরো একটা ফিড স্ট্রিম আসতেছে, ঠিক আছে? এখন এই ফিড স্ট্রিমটা কম্পোজিশন আমি ধরে নিলাম, ধরো 0.5 মোল, কি ধরা যায়, হাইড্রোজেন পার মোল, আর এই জায়গায় 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড পার মোল আছে। এখন এটাকে যদি আমরা স্প্লিট করি, স্প্লিট করলে কি হবে? ধরো আমরা এই লাইনটা থেকে আরো দুটা লাইন বানাইলাম, এটা 1, এটা 2। এখন বলো তো তাদের কম্পোজিশন চেঞ্জ হবে কিনা, এই লাইনের কম্পোজিশন চেঞ্জ হবে কিনা? দ্য অ্যান্সার ইজ নো। কেন চেঞ্জ হবে না? এটার মেন কারণ হলো, ধরো তোমরা যখন আহ, চিনির শরবত বানাও তখন কি হয় অ্যাকচুয়ালি, তোমরা যখন এক গ্লাস থেকে অন্য গ্লাসে নাও তাদের কম্পোজিশনের কোনো চেঞ্জ হয়, তাদের টেস্টের কি কোনো ভ্যারিয়েশন আসে? যেহেতু টেস্টের ওই জায়গায় কোনো ভেরিয়েশন আসে না, স্প্লিটার সেম ওয়েতে কাজ করে। ঠিক আছে, স্প্লিটার সেম ওয়েতে কাজ করে। স্প্লিটার মানে তুমি একটা স্ট্রিমকে দুইটা স্প্লিট করতেছো, হয়তোবা এই জায়গায় 100 মোল আসতেছিল, 100 মোল আসতেছিল, স্প্লিট করার কারণে এই জায়গায় 50 মোল হয়েছে, এই জায়গায় ধরে নিলাম 50 মোল হয়েছে, কিন্তু তাদের কম্পোজিশনে চেঞ্জ হবে না। তাদের হয়তো ফ্লোরেটটা চেঞ্জ হতে পারে, বাট তাদের কম্পোজিশনের কোনো চেঞ্জ হবে না। এইভাবে একটা স্প্লিটার কাজ করে। ঠিক আছে, তো তোমরা আশা করি যে বুঝতে পারছো স্প্লিটার কিভাবে কাজ করে। এবার আসি একটা মিক্সার কিভাবে কাজ করে। একটা মিক্সার কিভাবে কাজ করে, ধরো একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্য দিয়ে একটা ফিড আসতেছে, একটা ফিড আসতেছে, ধরে নিলাম এটা ফিড 1, এবং এই সাইড দিয়ে আরেকটা ফিড আসতেছে, ফিড 2। এখন এটা তো একটা ডিসচার্জ হবে না, আউটপুট আসবে না, তো এটা ধরে নিলাম ফিড 3। তো একটা মিক্সার এইভাবে কাজ করে, সে দুইটা বিভিন্ন মানে ভিন্ন টাইপের ফিডকে একসাথে মিক্স করে একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, প্রোডাক্ট স্ট্রিমে সে বের করবে। ঠিক আছে, এভাবে একটা মিক্সার কাজ করে। এবার আমরা যেটা করব, একসাথে দুইটা ইউনিট পড়বো, সেটা হলো ড্রায়ার আর এভাপোরেটর। ড্রায়ার অ্যান্ড এভাপোরেটর, এই দুইটা কিভাবে কাজ করে এটা আমরা পরে শিখবো। আপাতত জাস্ট এদের ব্লক ডায়াগ্রামটা কিরকম হয় জাস্ট অতটুকু শিখলে আই থিঙ্ক মোর দেন এনাফ। ঠিক আছে, তো ধরো একটা ওয়েট ফিড আসতেছে, ওয়েট ফিড, এটা এটা ধরো ড্রায়ার অথবা এভাপোরেটর, আমি এভাবে এতটুকু সংক্ষেপে লিখলাম। এখন ড্রায়ার অ্যান্ড এভাপোরেটর যখন আমরা ইউজ করবো একসাথে, আহ, একসাথে না আর কি, ধরো ডিফারেন্ট ওয়েতে আর কি, মানে তুমি একসাথে ড্রায়ার এভাপোরেটরের ব্লক ডায়াগ্রামটা এইভাবে মনে রাখতে পারো। তখন কি হবে, যেহেতু এটা ড্রায়ার, এটা কি করবে, ওয়েট ফিটকে সে ড্রাই করবে। তার মানে ড্রাই করা মানে কি, কোনো কিছু ড্রাই করা মানে কি, ধরো তুমি কাপড় শুকাইতে দিছো, ঠিক আছে, কাপড় শুকাইতে দিছো, কাপড় থেকে যখন পানিগুলো বের হয়ে যায়, তো পানিগুলো কিভাবে বের হয়, বাষ্প আকারে বের হয়ে যায় না? ঠিক তেমনি একটা ড্রায়ার এন্ড এভাপোরেটর ঠিক সেম ওয়েতে কাজ করে। ঠিক আছে, তার থেকে তার সলভেন্টটা ভ্যাপর আকারে বের হয়ে যাবে, এবং একটা ড্রাইড প্রোডাক্ট হিসেবে, এবং এই ওয়েট ফিটটার দেখো, ওয়েট ফিটটার মধ্যে কি থাকে, আমার হলো গিয়া কিছু প্রোডাক্ট, আমার ড্রাইড প্রোডাক্ট থাকে, এবং প্লাস হলো ওয়াটার থাকবে, তাই তো? এখন ওয়াটারটাকে লিকুইড আকারে থাকবে, এই লিকুইডটাকে আমরা ভ্যাপর আকারে বাইরে বের করে দিব। ঠিক আছে, এবং একদম পিওর ড্রাইড প্রোডাক্ট যেটা, সেটা আমরা পাবো আউটলেটে। ঠিক আছে, এইভাবে একটা ড্রায়ার এভাপোরেটর কাজ করে অ্যাকচুয়ালি। যে কিভাবে, যে সে ওয়াটার
মানে অথবা যে কোনো সলভেন্টকে সে ভ্যাপার আকারে বের করে দিবে এবং ড্রাইড প্রোডাক্ট আমরা কালেক্ট করব। এইভাবে আমার ড্রায়ার অ্যান্ড এভাপোরেটর কাজ করে। এবার আসি যে কম্প্রেসর। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস, কম্প্রেসর আর কন্ডেন্সার, তোমরা এটা সম্পর্কে ডিটেলস জানবা। ফিল্ডার এন্ড রুশোর চ্যাপ্টার 6 একটা আছে, সেটা হলো মাল্টিফেজ সিস্টেম। তো ওই জায়গায় কম্প্রেসর কন্ডেন্সার নিয়ে ডিটেলস জানতে পারবা। আপাতত জাস্ট ব্লক ডায়াগ্রামটা জানো কিভাবে হয় এদের ব্লক ডায়াগ্রাম। দেখো, একটা কম্প্রেসরের মধ্যে দিয়ে কি হবে। আচ্ছা ধরো, কনডেন্সার প্রসেসটা অ্যাকচুয়ালি কি সেটাকে কেউ যদি জানো, হয়তো বা কেউ জানো, বা আমি রিপিট করি অ্যাকচুয়ালি আর কি। ধরো, তোমার শীতকালে যখন স্যাচুরেটেড বা সম্পৃক্ত অবস্থার নিচে যখন তাপমাত্রা চলে আসে, তখন কি হয়? আমার যে সারাউন্ডিং এ ওয়াটার মলিকুলগুলো থাকে, তারা কি করে? লিকুইড আকারে মানে জমা হয়, তাই তো? ঠিক আছে, সেম প্রসেস এই জায়গায়ও কাজ করে। ধরো এই জায়গায় তোমার, আমি যদি চিন্তা করি, আচ্ছা এয়ার, যে কোনো এয়ার, সেটা দুইটা জিনিস দিয়ে গঠিত। একটা হলো সে ড্রাই, তার মধ্যে একদম ড্রাই এয়ার কম্পোনেন্ট থাকবে, এবং পানি থাকবে, তাই তো? কিছু ভ্যাপার থাকবে। এটা দিয়েই তো আমরা আমাদের এয়ার মেইনলি। এখন ধরো এই জায়গা দিয়ে ড্রাই এয়ার আসতেছে, এই জায়গাতে আমি শুধু এয়ারটা এই জায়গায় ফিট করলাম, এই জায়গায় ফিড হিসেবে চার্জ করলাম। এবং চার্জ করার পর এই জায়গাতে কি হবে? তার যে ওয়াটার মলিকুলগুলা সে কি করবে? লিকুইড আকারে বের হয়ে যাবে। এবং এই জায়গায় যে আমার এই জায়গায় যে প্রোডাক্টটা হবে, সেটা হবে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ড্রাই এয়ার সে প্রডিউস করবে। পানি থাকবে খুব সামান্য, স্মল অ্যামাউন্টে পানি থাকবে। কেন? এবং এই পানিটা কিন্তু অবভিয়াসলি ব্যাপার, ঠিক আছে? আমরা এয়ারটাকে চার্জ করছি যার মধ্যে ওয়াটার ছিল, বা তুমি এই ওয়াটারটাকে যে কোনো সলভেন্ট হিসেবেও চিন্তা করতে পারো। সলভেন্ট হিসেবে যদি চিন্তা করতে পারো, সলভেন্ট হিসেবে সেই জায়গায় ঢুকলো। ঢুকার পরে আমরা কি করলাম? আমরা এই জায়গা থেকে ওয়াটারটাকে কম্প্রেস বা কনডেন্স করে আমাদের ওয়াটার লিকুইড আকারে বের করলাম, এবং ড্রাই এয়ারটা আমরা প্রোডাক্ট হিসেবে কালেক্ট করলাম। এইভাবে একটা কম্প্রেসর অথবা কনডেন্সার কাজ করে, ঠিক আছে? এবার আসি অ্যাবজর্বার। একটা অ্যাবজর্বার কিভাবে কাজ করে। দেখো, একটা অ্যাবজর্বার কিভাবে কাজ করে। একটা অ্যাবজর্বার কিভাবে কাজ করে সেটা বুঝার আগে তুমি আগে বুঝো, অ্যাবজর্ব মানে কি? শোষণ করা, ঠিক আছে? অ্যাবজর্ব মানে শোষণ করা, কোনো কিছু শোষণ করাকে সেটাকে অ্যাবজর্ব বলা হয় অ্যাকচুয়ালি। ধরো এই জায়গা দিয়ে একটা আমরা গ্যাস দিলাম, এবং এই গ্যাসটাকে, আচ্ছা ধরো মিক্সচার অফ গ্যাস এ প্লাস বি দিলাম। এখন আমি মানে আমি চাচ্ছি যে এর থেকে এই যে আমার যে এই বিটা আছে, এই বিটাকে আলাদা করতে। এখন আমি কি করব? আমরা আরেকটা লিকুইড দিব, লিকুইড সি। এই লিকুইডটা কি করবে? যখন এই জায়গায় সে কন্ট্যাক্ট আসবে, এই গ্যাস এবং এই লিকুইড যখন একে অপরের কন্ট্যাক্ট আসবে। ও আরেকটা কথা, সেটা হলো আমরা যে লিকুইডটা দিব, এমন একটা লিকুইড দিব যে লিকুইডের মধ্যে এই বিটা, মানে আমি যাকে সেপারেট করতে চাই, সে যাতে এই লিকুইডের মধ্যে দ্রবীভূত হয়। ঠিক আছে? যদি দ্রবীভূত না হয়, তাহলে কি সে কখনো, মানে কোনো সলিউট কি কোনো গ্যাসের সাথে কোনো, মানে কোনো সলিউট কি কোনো লিকুইডের সাথে কোনোদিন মিশবে? দ্য অ্যান্সার ইজ নো। যেমন ধরো, লাইক ডিজলভস লাইক, জিনিসটা অনেকটা এরকম অ্যাকচুয়ালি আর কি। ধরো আমরা বিকে আলাদা করতে চাই, আমরা এমন একটা সলভেন্ট ইউজ করব যে সলভেন্টের মধ্যে বিটা দ্রবীভূত হয়ে যেতে পারে। অথবা ধরো আমরা এটাকে আলাদা করতে চাই, এমন একটা সলভেন্ট আমরা দিব যে সলভেন্টের মধ্যে আমার এটা দ্রবীভূত হয়ে যাবে। তো তখন কি করবে? এই লিকুইডটা বিটাকে নিয়ে বের হয়ে যাবে, এবং একটা পিওর এ কম্পোনেন্ট একটা গ্যাস স্ট্রিম আমরা পাবো। তার মানে কি হলো? দেখো, এই সি আসতেছিল পিওর লিকুইড, এই পিওর লিকুইডের মধ্যে আমাদের, আমরা যাকে আলাদা করতে চাই, সে মিক্স হয়ে
বের হয়ে আসছে। এভাবে একটা অ্যাবজর্বার কাজ করে। অ্যাবজর্বারের পরে আমরা লাস্ট যেটা পড়বো সেটা হলো ডিস্টিলেশন। এখন ডিস্টিলেশনে কি হয় দেখো। আচ্ছা, ডিস্টিলেশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা হলো, তোমরা যখন ক্রুড অয়েল, আচ্ছা ক্রুড অয়েলের মধ্যে কি থাকে? ক্রুড অয়েলের মধ্যে কিন্তু অনেক ধরনের কম্পাউন্ড থাকে, যেমন C1, C2, C3, C4, ইভেন C10 এইসবও থাকতে পারে ক্রুড অয়েলের মধ্যে। এখন ক্রুড অয়েলের মধ্যে যদি এসব থাকে, আমি ধরে নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি জানি না যে কোন কোন কম্পাউন্ড অ্যাকচুয়ালি ক্রুড অয়েলের মধ্যে থাকে। অনেক কার্বন, অনেক হাই নাম্বার যেগুলো আছে, তারাই মেবি ক্রুড অয়েল হিসেবে থাকে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে বুঝাচ্ছি অ্যাকচুয়ালি। তো এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তাদের বয়লিং পয়েন্টে। এগুলো তোমাদের না জানলে হবে, আমি জাস্ট মানে বুঝার জন্য অ্যাকচুয়ালি বলতেছি, মুখস্থ করা লাগবে না কিছু। তো ধরো ক্রুড অয়েল যখন আমরা এদিক দিয়ে চার্জ করতেছি একটা ডিস্টিলেশন কলামে, তখন এদের মধ্যে যার বয়লিং পয়েন্ট কম, মানে যে অনেক কম তাপমাত্রায় বয়েল হতে পারে, সে কি আগে ভ্যাপার হয়ে যাবে না? ঠিক আছে, তো ব্যাপার হয়ে সে আগে এদিক দিয়ে বের হবে। ঠিক আছে, এবং যার বয়লিং পয়েন্ট কি বেশি, বয়লিং পয়েন্ট টেম্পারেচারটা বেশি, সে কি লিকুইড আকারে বের হবে। তার মানে একটা ডিস্টিলেশন কলামে মেইনলি, ধরো আমরা যদি চিন্তা করি বেনজিন, টলুইন। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো এদের ভোলাটিলিটিও একটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি আর কি। তো ভোলাটিলিটি তোমরা সামনে পড়বা, তা মানে লেভেল 1-2 তে আর কি তোমাদের এই ভোলাটিলিটির ইস্যুটা লাগে না অ্যাকচুয়ালি। তো ভোলাটিলিটি মানে যে বেশি ভোলাটাইল, সে আগে ব্যাপারে কনভার্ট হয়ে যাবে, এবং যে কম ভোলাটাইল সে মানে তার টাইমটা বেশি লাগবে অ্যাকচুয়ালি ব্যাপারে কনভার্ট হতে। তার মানে সে লিকুইড আকারে থাকবে, আর এই জায়গায় ভ্যাপর আকারে থাকবে। ঠিক আছে, এইভাবে একটা ডিস্টিলেশন কলাম কাজ করে। এবার ডিস্টিলেশনের পর আরেকটা যেই টপিক আছে সেটা হলো ক্রিস্টালাইজার। এখন ক্রিস্টালাইজার কিভাবে কাজ করে? ক্রিস্টালাইজার মানে কি? এই ধরো একটা ফিড দিলাম, ফিডে ধরো সলভেন্ট প্লাস সলিউট আছে, তাই তো? এখন কি হবে দেখো, একদম ড্রাইড ক্রিস্টাল আমরা পাবো, যেহেতু এটার নাম ক্রিস্টালাইজার। ড্রাইড ক্রিস্টাল দানাদার আমরা যে প্রোডাক্ট পাবো একটা ড্রাইড ক্রিস্টাল। এবং এই জায়গায় আমরা যে ফিডটা যে ছিল, এটা একটা স্লারি ছিল না, স্লারি ফিড, একটা স্লারি ফিড হয়ে থাকে। ঠিক আছে, তো এই স্লারি ফিড স্লারি থাকবে, কিন্তু এই জায়গায় তোমার যে সলিউটের অ্যামাউন্টটা অনেক কম থাকবে। সলিউট লেস অ্যামাউন্টে থাকবে। কারণটা কি? কারণ এই স্লারি ফিডের ম্যাক্সিমাম সলিউট আমার ড্রাইড ক্রিস্টাল আকারে বের হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমার যে এই জায়গায় স্লারিটা মানে কোনো যন্ত্রই তো এফিসিয়েন্সি 100% না অ্যাকচুয়ালি। তো যেহেতু এই জায়গা থেকে আমরা ড্রাইড ক্রিস্টাল প্রডিউস করতেছি, তার মানে এই না যে সব সলিউটই ড্রাইড ক্রিস্টাল হয়ে যাবে, নট দ্যাট। ঠিক আছে, এরকম ভাবে আমরা ডিফাইন করবো অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকটা হলো ফিল্ট্রেট। ফিল্ট্রেটের বিষয়টা একটু ছোট্ট করে বলে দিই। ফিল্ট্রেটটা হলো কি, ধরো তোমার অনেকটা ক্রিস্টালাইজারের কাহিনী, মানে কিন্তু একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ। ফিল্ট্রেটটা একটু রিভার্স প্রসেস অ্যাকচুয়ালি। ধরো একটা স্লারি ফিড দিলাম, স্লারি ফিড মানে কি, সলভেন্ট থাকবে প্লাস সলিউট থাকবে, একটা ফিল্ট্রেট আকারে সে বের হবে, ফিল্ট্রেট বেরোবে, এবং এই ফিল্ট্রেটটা হবে পিওর লিকুইড। ঠিক আছে, ক্রিস্টালাইজারে কি ছিল, আমরা পিওর ক্রিস্টাল মানে দানাদার প্রোডাক্ট আমরা পাইছিলাম, আর এই জায়গায় হলো আমরা পিওর লিকুইড পাবো। আর একটা ফিল্টার কেক আসবে। কারণ দেখো, তুমি যখন কোনো কিছু ধরো আহ কোনো কিছু থেকে আর লিকুইডটা বের করে নিবে,
তখন তার মধ্যে কি কি বাকি থাকবে? তার ফিল্টার কেকটা বাকি থাকবে না? ফিল্টার কেকটা কি কি অ্যাকচুয়ালি? ফিল্টার কেকে কিছু সলভেন্ট থাকবে অ্যাকচুয়ালি, কিন্তু সেই সলভেন্টটা অনেক কম, আর সলিড প্রোডাক্ট থাকবে। মানে তুমি যদি এটা চিন্তা করো, যখন আমরা আখের রস খাই, আখের রসের কি হয়? আখ আখটাকে যখন আমরা মানে ভিতর দিয়ে মানে ওই মেশিনের মধ্যে দিয়ে প্রেস করা হয়, তখন হলো তার যে লিকুইডটা সেটা বের হয়ে যায়, ঠিক আছে? এবং তার যে ওই দানাদার মানে একদম যে সলিড আখের জিনিস দিয়ে চিন্তা করতে পারো যে না ঠিক আছে, পিওর লিকুইডটা আমরা পাচ্ছি, আর ফিল্টার কেকটা হলো আমাদের সলিড অ্যান্ড সলভেন্ট। তো আমাদের ইউনিটগুলা এতটুকুই। তোমরা যদি চ্যাপ্টার 4 করার জন্য, আমার মনে হয় যে এতটুকু ইউনিট এনাফ তোমাদের জন্য জানা। তো নেক্সট ভিডিও থেকে আমরা মেইনলি ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্সের ম্যাথ সলভ করা শুরু করে দিব। টপিক বুঝাবো, দেন ম্যাথ সলভে চলে যাব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।